আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সীমান্তের কয়েক জেলায় করোনা রোগী বাড়ছে। 24 ঘন্টায় সারা দেশে মৃত্যু 36, শনাক্তের হার 12% বেশি। উপহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাংলাদেশে করোনার টিকা পাঠানোর উদ্যোগ চীনের, জানালেন রাষ্ট্রদূত। দেশের 80% মানুষের আয় কমেছে বলেছে ক্যাব। জিডিপিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রী। এবং বাংলাদেশিরা এবছর হজে যেতে পারবেন কিনা সৌদি সরকার এখনো জানায়নি, বললেন ধর্ম প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজশাহী, খুলনা ও যশোর সহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় করোনার রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যার সংকট। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সংক্রমণের হার 50% উঠে গেছে নাটোরে। মোট 88 জনের নমুনা পরীক্ষা করে 44 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। কয়েকদিন ধরে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছেই। যশোর, রাজশাহী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চাপ সামাল দিতে গিয়ে ব্যাহত হচ্ছে অন্যান্য রোগীদের চিকিৎসা কার্যক্রম। রাজশাহী মেডিকেলে শয্যার সংখ্যা 36টি বাড়িয়ে 268তে উন্নীত করা হয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, লোকবল বাড়াতে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে সংক্রমণ ঠেকাতে যশোরে বুধবার রাত থেকে 7 দিনের লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। চিকিৎসকদের ধারণা, সীমান্তের জেলাগুলো থেকে অনেক লোক অবৈধভাবে ভারতে যাওয়া আসা করায় ভারতীয় ধরন ডেল্টার সংক্রমণ বাড়ছে। এরকম লাফে রোগী বাড়লে আসলে তো আমাদের আসন সংখ্যা সেই অনুযায়ী অ্যাকোমোডেট করা একটু মুশকিল হয়, তারপর আমরা চেষ্টা করছি। এদিকে বিধিনিষেধ মানতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে বলে জানিয়েছে প্রশাসন। সদর পৌরসভা থেকে কোনো বাস এবং গণপরিবহন অন্যান্য উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেব না। যে সকল পার্ক অথবা কমিউনিটি সেন্টার রয়েছে সেগুলো বন্ধ থাকবে। নওগাঁয় 7 দিনের সর্বাত্মক লকডাউন চললেও করোনার সংক্রমণ ঊর্ধ্বগামী। সাতক্ষীরায় 5 দিন ধরে লকডাউনের মধ্যে এখনও সংক্রমণের হার 59.34%। বাগেরহাটের মোংলায় সংক্রমণের হার 61% বেড়ে যাওয়ায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে 16 জুন পর্যন্ত। ভালো নেই জয়পুরহাটের অবস্থাও। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মানুষ স্বাস্থ্যবিধি না মানলে করোনা নিয়ন্ত্রণ করা কঠিন। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে নাটোর ও নোয়াখালীতে। নাটোরে কঠোর লকডাউনের কারণে সংক্রমণের হার 62 থেকে 26% নেমে এসেছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। প্রাণঘাতী করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,949 জনে। মৃতদের মধ্যে 17 জন পুরুষ ও 19 জন মহিলা। এর মধ্যে 41 থেকে 60 বছরের মধ্যে রয়েছে 12 জন, আর 60 রয়েছেন 21 জন। সবশেষ 24 ঘন্টায় 20,584টি নমুনা পরীক্ষায় 2,537 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,17,819 জনে। শনাক্তের হার 12.33%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,267 জন। উপহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাংলাদেশকে টিকা পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শেষ করে টিকা পাঠাবে চীন। একরামুল হক সাইমের রিপোর্ট। মহামারীতে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এতে চীনের রাষ্ট্রদূত লি জিমিং করোনা মোকাবিলায় দুদেশের সহযোগিতামূলক সম্পর্ক তুলে ধরেন। দুদফায় দেশটির 11 লাখ টিকা উপহারের কথা উল্লেখ করে তিনি বলেন, এগুচ্ছে বাণিজ্যিক সরবরাহের প্রক্রিয়াও। বাংলাদেশকে বাণিজ্যিকভাবে করোনার টিকা সরবরাহের প্রক্রিয়া চলমান আছে। দুদেশের সাথে এ নিয়ে আলোচনা চলছে। যৌথভাবে টিকা উৎপাদনের প্রক্রিয়ারও অগ্রগতি হচ্ছে। করোনা ভাইরাসের কারণে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা মোকাবেলায় একসাথে কাজ করবে চীন ও বাংলাদেশ।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেন, কোভিড পরিস্থিতিতে চীনের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মোক্ষম সময়। দেশটির দেয়া শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কাজে লাগানোর পাশাপাশি প্রত্যাশিত বিনিয়োগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন তারা। কোভিড-19 যে সমস্যা সারা বিশ্বে যাচ্ছে, সেখান থেকে উত্তরণের একটা ভালো উপায় হতে পারে যদি আমরা চায়নার সঙ্গে ঘনিষ্ঠভাবে আমাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক জোরদার করতে পারি এবং বিশেষত চায়না থেকে বিদেশি বিনিয়োগ এনে আমাদের এক্সপোর্ট সেক্টরকে আমরা চাঙ্গা করতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। We have high level engagement in trade, investment, political and economic arena since our independence. ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে দেশের ৮০% মানুষের আয় কমায় মৌলিক চাহিদার অনেক কিছুই ভোক্তারা সংগ্রহ করতে পারছেন না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা কথা বলেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈশ্বিক অতিমারি করোনার কারণে বিভিন্ন দেশের অর্থনীতি স্থবির, অনেকেই হারিয়েছেন চাকরি, আবার অনেকের কমেছে মাসিক আয়। এ অবস্থায় ভোক্তার অধিকার রক্ষায় রাষ্ট্রের তৎপরতা নিয়ে অনলাইনে এই সেমিনারের আয়োজন করে ক্যাব। এতে বক্তারা বলেন, চাহিদা থাকা সত্ত্বেও বহু পণ্য কিনতে পারছে না লোকজন। দেশে কিছুদিন আগেই ফসল তোলা হয়েছে, এর কোনো প্রভাব পড়তে দেখা যায়নি চালের বাজারে। প্রতি কেজি চাল এখন 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। কৃষকের উৎপাদিত জিনিসের দামটা যদি সে কম পায় আর বাজারে যদি বেশি দামে তাকে কিনতে হয়, অসমতা আমাদের বাড়তেই থাকবে। অধিকার সংরক্ষণের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো আসলে নন ফাংশনাল। এ সময় আলোচকরা বলেন, ভোক্তাদের চাহিদা দেশের অর্থনীতির গতি ধরে রাখে। আয় বৈষম্য বাড়লে তা অর্থনীতির জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেন তারা। একদিকে দ্রব্যমূল্য বাড়ছে, অন্যদিকে আয় রোজগার কমেছে। দেশের 80% মানুষের আয় কমেছে। মোট পণ্য এবং সেবার সরবরাহ বৃদ্ধি পেল, কিন্তু একজন লোকের কাছে 99% চলে গেল, তাহলে ওটাকে তার উন্নয়ন বলা যাবে না। ভোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করে সক্ষম জাতি তৈরি করা। যে জাতি সক্ষম হলে তার আয়ের অধিকার বাড়বে, তার আয় বাড়লে সরকারের আয় বাড়বে। সভায় অধিকার সুরক্ষায় ভোক্তাদের সোচ্চার ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনায় নতুন দরিদ্রদের তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, 2021-22 সালের বাজেটে কোনো দুর্বলতা নেই। বাজেট বাস্তবায়ন শুরু হলেই উপকারভোগীদের দেখা যাবে বলেও মনে করেন তিনি। চলতি অর্থবছরে জিডিপির হারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরে থাকবে বলে জানান অর্থমন্ত্রী। শারফুল আলমের রিপোর্ট। মহামারীতে করোনায় কলকারখানায় নেই আগের মতো কাজ, নেই চিরচেনা সেই ব্যস্ততাও। আয় কমে যাওয়ায় অনেক কারখানায় কর্মীদের বেতন কমিয়েছে, আবার কোথাও কোথাও ছাঁটাই করার ঘটনাও ঘটছে। এসব কারণে কাজ হারিয়ে করোনা মহামারীতে নতুন করে অনেকেই এখন দরিদ্র সীমার নিচে। গবেষণা সংস্থা পিপিএসসির তথ্য মতে করোনায় 2,45,00,000 মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। তবে এই হিসাব মানতে নারাজ অর্থমন্ত্রী। কোথায় পেয়েছে সেই তথ্য আমার জানা দরকার। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখতে পাবেন কারা বেনিফিশিয়ারি। আমরা যাদেরকে নিয়ে আমাদের এফিলিয়েশন আর তাদের এফিলিয়েশন, আমরা তাদেরকে কভার করার জন্য এই মূলত এবারের বাজেটটা আমরা সাজিয়েছি। জীবন ও জীবিকা রক্ষায় এবারের বাজেট তৈরি করা হয়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী। বাজেটে কোনো উইক দিক নাই, কোনো উইকনেস নাই, স্ট্রেংথ ছাড়া আমার কাছে সবই স্ট্রেংথ। চলতি অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধিতে এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে বেশি ভালো করবে এমন প্রত্যাশাও অর্থমন্ত্রীর। মে-জুন মাসে আমাদের যেভাবে আমাদের সামষ্টিক অর্থনীতির প্রতিটি গতিধারা যেভাবে পজিটিভলি টার্ন করেছে, আমরা বিশ্বাস করি যে 6.1% অনেক উপরে আমরা ইনশাআল্লাহ অর্জন করতে পারবো এবং এই অর্জনটি সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার সবার উপরে হবে, মাত্র কয়েকদিনের ব্যাপার। এর আগে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা জোরদারে পার্বত্য 3 জেলায় ফাইবার অপটিক্যাল কেবল লাইন স্থাপন সহ কয়েকটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির কথিত বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় তামাশা ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, এখন তারা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে বিএনপি 111 তৈরির প্রধান কারণ সৃষ্টি করেছিল বলেও তিনি মনে করেন। ওবায়দুল কাদের আরও বলেন, হ্যাঁ না ভোটের মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। দুর্নীতি, হাওয়া ভবন প্রতিষ্ঠা, দখল আর ভোট জালিয়াতির মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারাই ব্যাহত করতে চেয়েছিল। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ মিথ্যাচার ও অপপ্রচারের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বই প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। তার ভাষায়, ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে সরকার। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সহজ হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মিথ্যা প্রচার করতে করতে জিয়া রহমানকে এখন মুক্তিযোদ্ধা দূরের কথা, ইতিহাস স্বাধীনতার ঘোষক দূরের কথা, পাকিস্তানের চর ছিল বলে তারা ইতিহাসকে এইভাবেই বিকৃত করতে চলেছে। ওই জন্যই এই ইতিহাস সম্পর্কে বারবার বলতে হবে। গবেষণা না করেও গবেষণাপত্র হিসেবে টিআইবি অনেক তথ্য উপস্থাপন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, সাংবাদিক রোজিনা ইসলামের ক্ষেত্রেও তথ্য চুরি ও তথ্য সংগ্রহের বিষয়টি গুলিয়ে ফেলেছে টিআইবি। সচিবালয়ে ছবির ভাষায় মহানায়ক, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এসব কথা বলেন। টিআইবি এই ক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি দুইটি বিষয়কে গুলিয়ে ফেলেছে। টিআইবি আমরা দেখেছি অতীতে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার কথা যেটি বলে, আসলে তারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো গবেষণা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে একটি রিপোর্ট তৈরি করে, সেটিকে গবেষণা বলে চালিয়ে দেয়। আগের চেয়ে এক ধাপ উন্নতি হয়ে বিশ্বের বসবাস অযোগ্য শহরের মধ্যে 4 নম্বর স্থানে রয়েছে ঢাকা। দ্য ইকোনমিস্টের সিস্টার কোম্পানি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশ করা তালিকায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বিভিন্ন দেশের 140টি শহরের র্যাঙ্কিং প্রকাশ করে। এ তালিকায় 137 নম্বরে রয়েছে ঢাকা। নতুন জরিপ অনুসারে 2021 সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের ওকল্যান্ড, দ্বিতীয় জাপানের ওসাকা ও তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। এর আগে 2019 সালে প্রকাশিত তালিকায় বিশ্বের বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। বসবাসযোগ্যতার দিক দিয়ে ওই বছর 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল 138তম। সেই হিসাব অনুসারে এক ধাপ অগ্রগতি হয়েছে রাজধানী ঢাকার। ভারী বৃষ্টি হলে নগরবাসীকে যাতে জলাবদ্ধতা থেকে 3 ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন নূর তাপস। উত্তর শাহজাহানপুরে খেলার মাঠ দখল করে র্যাবের স্থাপনা নির্মাণের বিষয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলার মাঠ উন্মুক্ত করতে সিটি কর্পোরেশনের চেষ্টা অব্যাহত থাকবে। সকালে রাজধানী জলাবদ্ধতা দূর করার জন্য নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন, বর্জ্য স্থানান্তর কেন্দ্র ও পার্ক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। অতি ভারী বৃষ্টি হয় তাহলে 3 ঘন্টা, যদি ভারী বৃষ্টি হয় তাহলে 2 ঘন্টা, আর যদি মাঝারি ভারী বৃষ্টি হয় ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যেই আমাদের সকল জনবল নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে আমরা ইনশাআল্লাহ ঢাকাবাসীকে 1 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছি। করোনা পরিস্থিতিতে বাংলাদেশিরা এবছর হজে যেতে পারবেন কিনা এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। কম সংখ্যক হলেও এবার হজে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের প্রতি জেলা ও উপজেলায় নির্মাণাধীন 560টি মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, মুজিব বর্ষ উপলক্ষে আগামীকাল ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। 2018 সালের এপ্রিলে দেশের 8টি বিভাগের 9টি স্থানে এসব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্থানীয় সরকারকে শক্তিশালী করে তাদের সক্ষমতা বাড়ানো গেলে বিদেশি সাহায্যের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ইউনিয়ন পরিষদের আর্থিক কর্মকাণ্ড নিরীক্ষার জন্য নিয়োজিত নিরীক্ষকদের প্রশিক্ষণ
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে তারা অবদান রাখতে পারবে। শুরু হলো অনলাইনে ভূমি রাজস্ব বিষয়ক আদালতের বিচারিক কার্যক্রম। সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। জুলাইয়ের মধ্যে অনলাইনে ভূমি কর বা খাজনা পরিশোধ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, মানুষের হয়রানি ও ভোগান্তি কমানো এবং সময় বাঁচাতে ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। যত ডিজিটাইজ করা যায়, যত অনলাইন প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করা যায়, মানুষের হয়রানি, সময় সাশ্রয় সবকিছু কিন্তু সম্ভব হবে। এবং এই ভূমি রিলেটেড আসলে এমন যে মানুষের মানে দৈনন্দিন জীবনের কিন্তু এগুলো কিন্তু নিড, এবং এগুলো আমার মনে হয় আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছি। বর্ষায় ভারী বৃষ্টি হলে এবারও রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। 2017 সালে 13 জুন ভয়াবহ পাহাড় ধসে 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানি ঘটে। পাহাড়ের নিচ থেকে জনবসতি না সরানোয় একই দুর্ঘটনার সংখ্যা দেখা দিয়েছে আবারও। রাঙামাটির প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রুকসানা ইভা। 3 বছর আগে জুন মাসে এক ভারী বর্ষণে ভয়াল পাহাড় ধসে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয় রাঙামাটিতে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় 120 জনের। পরের বছরও নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে পাহাড় ধসে মারা যান 11 জন। জেলা প্রশাসন পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস ও স্থাপনা নির্মাণ না করতে সতর্কতা জারি করলেও শহরের রূপনগর, শিমুতলি, ভেদভেদি সহ বিভিন্ন স্থানে বাস করছে কয়েক হাজার পরিবার। টাকা পয়সা নাই, এরকম জায়গা রয়েছে, তা থাকে আর কিছু না। আমরা তো অনেক কষ্ট করে জায়গাটা লইছি, কিনা লইছি। আমরা এমন তো না যে আমরা কোটিপতি টাকা আছে ওখানে জায়গা কিনে আর জায়গা ভালো জায়গা নিয়ে থাকি। অবশ্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দুর্যোগকালে দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে শহরে 29টি আশ্রয়কেন্দ্র তৈরি রেখেছে পৌরসভা। ইতিমধ্যে তো আশ্রয়কেন্দ্র দেওয়া হয়েছে, আশ্রয়কেন্দ্র মধ্যে তারা অবস্থান নেবে। আমরা অ্যানাউন্স করছি যে আপনারা প্রবল বর্ষণ হতে পারে, আবহাওয়ার বার্তা অনুযায়ী জেলা প্রশাসন মহোদয় বলেছেনই, তো সেই হিসেবে আমরা এখন থেকেই বলছি যে আপনারা নিরাপদে ফিরে যান। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সতর্কতা প্রচারণা এরই মধ্যে শুরু করেছে জেলা প্রশাসন। পৌরসভা এলাকায় প্রায় 33টি মতো ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং এই 9টি ওয়ার্ডে মোট 29টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তবে এত কিছুর পরও পাহাড় ধসের আশঙ্কা ভাবাচ্ছে স্থানীয় সবাইকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার মধ্যে সমঝোতা সই হয়েছে। বঙ্গবন্ধু শিল্পনগরে ইউসিবি ব্যাংকের শাখা স্থাপনে এই সমঝোতার স্মারক হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। অন্যান্যদের মধ্যে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তফা তারেক, হাবিবুর রহমান, এটিএম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেকেন্দারি আজম ও মোহাম্মদ খিরকিল নওয়াজ উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাস মহামারী সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করেছে ফ্রান্স ও বেলজিয়াম। ফ্রান্সে প্রায় 7 মাস পর বার, রেস্টুরেন্ট, জিম ও সুইমিং পুলগুলো খুলে দেওয়া হচ্ছে। বেলজিয়ামেও ক্যাফে ও রেস্টুরেন্টের ইনডোরে খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও ফ্রান্সের রেস্টুরেন্ট ও বারগুলো ইনডোরে 50% পর্যন্ত ক্রেতা রেখে খাবার পরিবেশন করতে পারবে। জিম ও ইনডোর সুইমিং পুলেও 50% পর্যন্ত লোকজন ভেতরে ঢোকার অনুমতি পাবেন। মায়ানমারে ক্ষমতাসীন জান্তার অনুগত সামরিক বাহিনীর অভিযানে দেশটির কায়াহ প্রদেশে গণহত্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটিতে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রু আজ এক বিবৃতিতে এই শঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় কায়া প্রদেশে তাদের সাথে সংঘাত শুরু হয় ওই প্রদেশের স্বাধিকার দাবিতে আন্দোলনরত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী কারেন্নি পিপলস ডিফেন্স ফোর্স কেপিডিএফ-এর। দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি, বিমান হামলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন 1 লাখের বেশি মানুষ।
খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের অভাবে এই বাস্তুচ্যুতরা এখন গণমৃত্যুর ঝুঁকিতে রয়েছেন এবং দ্রুত কোনো ব্যবস্থা না নিলে মৃত্যুর মিছিল শুরু হবে বলে জানিয়েছেন জাতিসংঘ দূত। পিরোজপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানে খামারিদের 40টি স্টল প্রদর্শন করা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। এবারের কোরবানির ঈদে নিরাপদে ঘরে বসে কোরবানির পশু কেনার সুযোগ রয়েছে ই ভ্যালি গরুর হাটে। দেশের অন্যতম ই কমার্স প্ল্যাটফর্ম ই ভ্যালির এই ভার্চুয়াল হাটে থাকছে আলমগীর র্যাঞ্চ লিমিটেডের গরু। এ লক্ষ্যে ই ভ্যালি ও আলমগীর র্যাঞ্চের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। এ সময় ই ভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং আলমগীর র্যাঞ্চ লিমিটেডের পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি শোক সংবাদ, বাটারফ্লাই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রথম নামাজে জানাজা গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় গাজীপুরের শ্রীপুরে গ্রামের বাড়ি সাতখামাইর স্কুল মাঠে। এম এ মান্নান শুধু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন না, নিজের অনুসরণীয় ব্যক্তিত্ব, সমাজসেবক ও পথপ্রদর্শক হিসেবেও প্রতিষ্ঠিত ছিলেন। এবার বাণিজ্য সংবাদ। পঞ্চাশটি গাড়ি কেনার জন্য বাণিজ্য চুক্তি সই হয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের মধ্যে। এ উপলক্ষে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তি অনুযায়ী পিএইচপি অটোমোবাইলসের কাছ থেকে 2021 সালের 50টি প্রোটন গাড়ি কিনছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে 5টি প্রোটন পার্সোনা এবং 45টি দেশে সংযোজিত 2021 মডেলের প্রোটন সাগা। অনুষ্ঠানে এনআরবির ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ, সিইও মোহাম্মদ শাহজামাল হাওলাদার ও কোম্পানির সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ। পিএইচপির পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক তাসির করিম এবং পিএইচপি ফ্যামিলির সিএফও মুস্তফা জামাল হোসেন। এবারে পার্টিক্স খেলার খবর। জৈব সুরক্ষা ভাঙলেও শাস্তি হলো না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য ক্লাবটিকে নোটিশ দিয়েছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইমান আহমেদ জানান, অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করায় এবারের মতো ছাড় দেওয়া হয়েছে মোহামেডানকে। গত 5 জুন এক বিবৃতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে তদন্ত শুরু করেছিল ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা সিসিডিএম। বিসিবি ডাইরেক্টর এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ছিলেন, আমাদের বিসিবি সিইও, মেম্বার সেক্রেটারি অফ সিসিডিএম এন্ড ক্লাব অথরিটি থেকে আমাদের মোহামেডান ক্লাবের টপ ম্যানেজমেন্ট ছিলেন, ক্লাব ম্যানেজার ছিলেন সাকিব আল হাসান ছিলেন। আনফরচুনেটলি ব্রিচ হয়েছে, তারাও সেটা অ্যাওয়ার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন এন্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই টুর্নামেন্টে যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। বাংলাদেশ আনসারকে 10-4 পয়েন্টে হারিয়ে ওয়ালটন জাতীয় ডজবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। আর নারী বিভাগে বাংলাদেশ পুলিশকে 6-3 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় ডজবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম আসরে নারী ও পুরুষ উভয় বিভাগেই 8টি করে দল অংশ নিয়েছিল। 80-র দশকের পর এই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেট ক্লাব খেলতে যাচ্ছে জার্মান বুন্দেসলিগায়। জার্মানির রাজধানীর বার্লিনের অদূরে স্যাক্সেন অঙ্গরাজ্যের ড্রেসডেনে এক ঝাঁক তরুণ প্রকৌশলী ক্রিকেটকে ভালোবেসে গড়ে তুলেছেন বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ড্রেসডেন। নানা জটিলতা পেরিয়ে সেখান থেকে এবছরের প্রতিষ্ঠিত আরসিডি টাইগার্স ক্রিকেট ক্লাব। ড্রেসডেনের মূল স্পোর্টস ক্লাব আরসি ড্রেসডেন। গত 5 জুন ক্লাবটির অফিসিয়াল যাত্রা শুরু হয় একটি প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে। আসন্ন বুন্দেলিগা ক্রিকেট টুর্নামেন্টে ভালো খেলবে ক্লাবটি, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার।
সীমান্তের কয়েক জেলায় করোনা রোগী বাড়ছে। 24 ঘন্টায় সারা দেশে মৃত্যু 36, শনাক্তের হার 12% বেশি। উপহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাংলাদেশে করোনা টিকা পাঠানোর উদ্যোগ চীনের, জানালেন রাষ্ট্রদূত। দেশের 80% মানুষের আয় কমেছে বলেছে ক্যাব। জিডিপিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর। এবং বাংলাদেশিরা এবছর হজে যেতে পারবেন কিনা সৌদি সরকার এখনো জানায়নি, বললেন ধর্ম প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।